আপনার জুলাই জার্নিটা যদি আমাদেরকে ২ মিনিটে বা ৫ মিনিটে বলেন ভাইয়া, কিভাবে শুরু হলো? কই থেকে কিভাবে? আমরা তো ওই যে রাজনৈতিক দল শুরু করতে চাইছিলাম যে ক্যাম্পাসে। পরবর্তীতে আমি আ আ বিয়ে করি। মানে ক্যাম্পাসের আমার যখন কত বিবিএ শেষ সালে হলো, ভাইয়া? এমবিএ শেষ হলো। এটা হলো আমি ২৩ এ বিয়ে করি। হুম, হুম। তো তখন আমার এই একদিন রাতে আমি ছাত্রলীগ আমি হলে গিয়েছিলাম আমার জিনিসপত্র আনার জন্য। তো আমি যিনি আমাদের হলে প্রভোস্ট আছে ওনাকে বলি আমার ২-৩ মাস হলে থাকা প্রয়োজন। এটা করোনার পরে। উনি বলল, "ঠিক আছে তুমি থাকো, তুমি একটু পরীক্ষা দাও।" তো আমি একটু পরীক্ষার প্রিপারেশন নিতেছিলাম আর আন্দোলন সংগ্রামে ছিলাম। তো মুজিবের কি যেন স্লোগান চলতেছিল। তো আমার বিরক্ত লাগছিল। আমি বলছিলাম, "শুধু এটা বাজায় কেন?" পরে রাতে ২ টার দিকে ছাত্রলীগ আমাকে মেরে হল থেকে বের করে দেয়। তো বের করার পরে আসলে আ আমি কই যাবো? আমার কোনো থাকার জায়গা নাই ঢাকাতে। মানে রাত ২টা বাজে আমি আমার সব জিনিসপত্র নিয়ে রাস্তায় বসে আছি। এবং পরে এক ভাই হলো রাতে উনাকে ফজরের সময় তার বাসায় আমাকে নিয়ে যায়। পরে আমি থাকি। এখন আমার ১ মাস হয়ে গেছে। উনি বলল যে, "তুমি খাবারের টাকা আর ভাড়া দেওয়া লাগবে তোমার।" তো আমি এটা খুবই নিজের কাছে লজ্জা ফিল হলো। পরে আমি রাজনীতির মাঝেও তাহলে একটা চাকরি খোঁজা শুরু করলাম। তারপরে আমি একটা কোম্পানিতে জয়েন করি যেহেতু বিবিএমবির স্টুডেন্ট ছিলাম। হুম, হুম। আমি ওইখানে জয়েন করার পরে ওইখানে চাকরি শুরু করি। এর মধ্যে আমি বিবাহ করলাম। বিবাহ করার পরে আমার ওয়াইফ প্রেগন্যান্ট হলো। তখন আমার চাকরিটা কন্টিনিউ করতে হলো। এর মধ্যে হলো প্রত্যেকদিন সন্ধ্যার দিকে হলো রাজনৈতিকটা সময় দিতাম। অর্থাৎ আমি সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত অফিস করতাম আর রাত ১১টা পর্যন্ত পলিটিক্যাল কাজে সময় দিতাম। এদিকে ভাবি প্রেগন্যান্ট। ওদিকে হ্যাঁ, প্রেগন্যান্ট। তো এটা হলো আমার বিবাহের মানে চাকরির খুব শেষের দিকে আরকি। হুম। ২৪ এ হলো তো আমার সন্তান হয়। তো এই স্টোরিটা আমি আসতেছি যে আমার ওই সময়টা খুব কষ্টের সময় গিয়েছিল। কারণ রাজনীতি, চাকরি, ফ্যামিলি সবকিছু মিলায়া এবং বাসায়ও আমার আব্বু-আম্মুকে টাকা পাঠাইতে হইতো। তো নাহিদ তখন আসতো, আইসা আমাকে খুব জ্বালাইতো যে, "ভাই ওরা একটা ছাত্রশক্তি নামে সংগঠন খুলছে হুম, একই হুম। সাথে যে আমরা এটা নতুনভাবে করতে চাই। তো আপনাকে লাগবে।" তো আমি বললাম যে, "আমার তো এখন চাকরিও করতে হচ্ছে। তাহলে কি করা যেত?" আমরা সন্ধ্যার পরে ওই একসাথে এটা নিয়ে গল্প, আড্ডা কিভাবে করা যায় এটা করতাম। সেইগুলা ক্যাম্পাসে নিয়ে কাজ করত। তো একদিন আ নাহিদ আমাকে আইসা বলল যে, "ভাই শেখ হাসিনা হলো কোটার রায়টা হলো আবারই হলো সুপ্রিম কোর্টের মাধ্যমে এটা নতুন করে ফেরত আনার চেষ্টা করতেছে।" তো আমি বললাম, "এটা ফেরত আনার চেষ্টা করতেছে, তুমি এটাতে কি বুঝতেছো?" বলল যে, "এটাতে কোনো ঘাপলা আছে ভাই, নাহলে এটা কি জন্য আনতেছে?" পরে আমরা এটা চিন্তা ভাবনা করে দেখলাম এটা নিশ্চয়ই কোনো কাহিনী ঘটানোর চেষ্টা করতেছে শেখ হাসিনা। তো আমরা আফতাবনগরে বসে আড্ডা দিতেছি। বিএনপির তখন একটা আন্দোলন ছিল মানে দুপখোলা মাঠে। মনে আছে যে বিএনপি একদম সরকার পতন আন্দোলন করব হুম, হুম, ২৪ হুম, এর হুম। ইলেকশনের পরে। তো এখন রিকশাওয়ালা এসে বলতেছে কালকে কিন্তু আন্দোলনে যাব। তো আমরা বলতেছি যে লাভ নাই। ওদের ওই বড়রা যারা আছে তারা গুলশানে নেগোসিয়েশন করতেছে। কারণ আমার কাছে তো পলিটিক্সটা হুম। ফুলি ক্লিয়ার। রিকশাওয়ালা বলে, "না যাবো।" তো আমি ওই রিকশাওয়ালাটারে খুঁজতেছি যে আসলে মানে এত একটা কমিটমেন্টের জায়গা রেখেছিল বিএনপির টপ লিডার উপরে। আমরাও ওইদিন আশান্বিত ছিলাম যে তারা কোনো একটা কিছু করবে। পল্টনে একদিন একটা হুম। প্রোগ্রাম ছিল দুপখোলা মাঠে একদম। কোনো কিছুই করে নাই। সবাই বোম, গ্রেনেড সবকিছু খেয়ে সবাই দৌড়ে মাথায় চলে গেছে। এবং বিএনপি ওইখানে ফেইলড হয়েছিল এবং এটা আমরা মনে করি কর্মীদের স্পৃহা ছিল। তাদের মধ্যে আবেগ দেখেছিলাম, টপ লিডারশিপের প্রবলেম। তো কয়েকদিন পরে এই ধরনের শেখ হাসিনা একটা রায় দিল। তো শেখ হাসিনার ইচ্ছাটা ছিল যে কোটা যে বাদ দিয়েছিল কোটাটা পুনর্বহাল করবে এবং মুক্তিযোদ্ধাদেরকে যেহেতু ইলেকশনে জয়ী এসেছে সবাইকে আবার একসাথে হলো চাকরি দিবে। তো আমরা এটাতে দেখলাম যে কোনো ঘাপলা আছে। তো পরে নাহিদ বলল যে, "ভাই এটা নিয়ে আমরা আন্দোলন শুরু করব।" তো আমি বললাম যে, "কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমি কিন্তু কম আগ্রহী। আমি শেখ হাসিনাকে ফালাইতে চাই। এটাই আমার লাইফের গোল। আমি এটাতে" বলল, "ভাই ঠিক আছে আমি এটা দিয়ে শুরু করি।" তো কয়েকদিন পরে হুট করে ফোন দিল যে, "ভাই আমরা তো এটা আন্দোলনে নতুন মোড় দিতে চাচ্ছি। এখন কি করা যায়?" পোলাপাইন তো বসছে আমি কয়েকজনকে কত পাইছি। সালে মানে কত তারিখে কাহিনী এটা? এটা জুনের দিকে হুম, হুম, জুলাই তো আন্দোলনটা হচ্ছিল হুম। ১ম ফেজ যেটা জুনের দিকে। এক্সাক্টলি আমার তারিখটা মনে নাই। তো পরবর্তীতে ওরা বলল, "আজকে আমরা টিএসসিতে বসছি, আমরা একটু নাম নিয়ে চিন্তা ভাবনা করতেছি।" তো আমি বললাম, "এটার নাম দাও সোনার বাংলা আন্দোলন।" তাহলে পরবর্তীতে ওয়াইড স্পিডে পরবর্তীতে কাজটা করা যাবে। তো পরবর্তী পোলাপানের মধ্যে পাস হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তো আমাকে বলল যে, "ভাই এটা তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাস হয়েছে। পোলাপান আসলে কোটা নিয়ে আন্দোলন করতে বেশি আগ্রহী।" আমি বললাম, "ঠিক আছে সমস্যা নাই। একটা ব্যানার হলে হয়। ব্যানার নিয়েও প্রবলেম নাই।" পরে আমি আবার গেলাম, দেখলাম যে ওরা আন্দোলন করতেছে এবং পোলাপানও এঙ্গেজ হচ্ছে। তো পরবর্তীতে ওরা বলল যে তারপরে হাসনাত, সার্জিস ওরা হুম। ফেস হিসাবে আসলো এবং পরবর্তীতে আমরা যারা সিনিয়র ছিলাম আমরা বলছি, "ঠিক আছে আমরা পেছন থেকে সাপোর্ট দেওয়া তোমাদেরকে শুরু করি। ভাই ইন্টেলেকচুয়াল সাপোর্ট, একটু পলিটিক্যাল ইয়ে করব, সাপোর্ট।" ইন্টারাপ্ট করব। জি, যে আপনারা তো আন্দোলনের নাম দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জি। আপনি দিতে চাইছিলেন সোনার বাংলা আন্দোলন। তার মানে কি আপনারা যে টপ লিডার যারা ছিলেন, আপনাদের কি আন্দোলনের যে শুরুর আগেই বা শুরুর সময়ই আপনাদের পরিকল্পনা ছিল যে এই আন্দোলন দিয়েই আমরা শেখ হাসিনার হচ্ছে যে পতন ঘটাবো? এটা বেসিক্যালি ছিল মানে প্রত্যেকটা আন্দোলন সংগ্রাম আমরা করতাম। আর হুম, আমাদের অনেক আগে থেকে টার্গেট ছিল শেখ হাসিনাকে ফালানো। কারণ ওকে। আমরা 18 সালেও চেষ্টা করেছিলাম। হুম, হুম। কিন্তু নুরুল হক নূর আরেকটু হলো মানে আমি ওগুলো এখন না বলি যেহেতু সে এখন ইলেকশনে দাঁড়িয়েছে আমার বন্ধু মানুষ। ওই সময় যদি সবাই ঠিক থাকতো ওই সময় আমরা 18 সালেই সাকসেসফুল হইতাম। নূর ভাই কি সমঝোতা করে নিয়েছিল এই টাইপের কিছু একটা? আ এটা হয়তোবা তাদের আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা একটু ক্লিয়ার হলে আরো ভালো হতো। তাহলে ওই সময় তাদের যে লিডারশিপটা ছিল হুম। সেটা দিয়ে আমরা এই কাজটা কমপ্লিট করতে পারতাম এবং আমরা মনে করি ওইখানে কম্প্রোমাইজড ছিল। যেটা হলো ২৪ এ ছিল না। ২৪ ছিল না। ওকে ভাই ব্যাক টু ২৪ তারপর? তো পরবর্তীতে কয়েকদিন পরে আন্দোলনটা আস্তে হলো শাহবাগে আসলো। হুম।
তো আমরা সন্ধ্যার পরে প্ল্যান করি সবাই মিলে। আমাদের অনেক একটা সার্কেল আছে, যে সার্কেলটা এখানে আমার 2টা সার্কেল আছে। যারা স্টুডেন্ট ফ্রন্ট পেজ তুলে তাদের একটা সার্কেল, ব্যাক এন্ডে একটা সার্কেল। আপনি কি তখনও ব্যাকএন্ডে? জি। আপনি কি তখনও ব্যাকএন্ডে আছেন? ব্যাক এন্ডে। ওকে। আমার বেসিক্যালি হলো আমি তো ক্যাম্পাস থেকে কাজ শুরু করি। আমি তখন টিএসসিতে এসে কাজ শুরু করেছিলাম। হুট করে আমি একদিন মাহফুজকে পাই। মাহফুজ হলো আমরা এই ডাকসুর যে রেজাল্টটা হয়েছিল সেখানে শুধু নূর জয়ী হলো, অন্যরা হয় না। তখন আমরা কিন্তু ডাকসু ফলাফলটা মেনে নিইনি। তখন আমাদের বড় একটা মিছিল নামিয়েছিলাম। এটা পরবর্তীতে নূরের কারণে মানতে হয়েছে, যদি আমরা এটা পক্ষে ছিলাম না। এটার অনেক স্ট্রিপ আছে এটা। তো পরবর্তীতে একটা ছেলে দেখি ক্যামেরা নিয়ে ঘুরতেছে। আমি বললাম, এই তুমি কি করো? বললাম, আমি এটা ডকুমেন্টারি করতেছি। ওর চুল এরকম ছিল, ও সিনেমা যোগ করে। তো পরবর্তীতে আমাদের প্রায় 3 থেকে 4টা বছরে ক্যাম্পাসে কি করবো এটা নিয়ে আড্ডা, সংগ্রাম, ইতিহাস এবং নতুন করে কিভাবে রাজনীতি দাঁড় করানো যায় সেটা নিয়ে তখন থেকেই আমাদের পরিকল্পনা। পরে তো নাহিদ আবার যুক্ত হইলো মাহফুজের মাধ্যমে। তো এটা একটা ধরেন সিলসিলা বলতে পারেন, এবং এই সিলসিলার মধ্যে কাজ হচ্ছে। আমরা কখনো এটা মনে করি না যে কে কি করেছে, আমরা এটা কখনো যাই না। আমরা প্রত্যেকে মনে করি এটা কালেক্টিভ ওয়ার্কের মধ্যেই কাজ করি, এবং প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়ালি আছে। অর্থাৎ নাহিদ পলিটিক্সটা দেখে, মাহফুজ একটা কাজ দেখে, আমি একটা কাজ দেখি। আমাদের ইনশাল্লাহ আরো অনেক কাজ আসবে সামনে, যেগুলো ডে বাই ডে আমরা রিভিল করবো। তো ভাই দেন আন্দোলন কিভাবে আগালো সামনে? তো পরবর্তীতে এখানে কিছু প্রবলেম হচ্ছিল যে মানে এই আন্দোলনগুলোতে দেখা গেছে কিছু সাবোটেজ হচ্ছিল, এবং কিছু আবার পিছনে চলে যাচ্ছিল, আবার সামনে আসতেছিল। তো একটা সময় যে হলগুলা কিন্তু আন্দোলনের সাথে অ্যাক্টিভ হওয়া শুরু করলো, এবং হলে একটা মারামারি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢাকা মারামারি এটা? বিশ্ববিদ্যালয়ে। তো এটা কাজটা করছিল বাকের। বাকের হলো ওই যে আন্দোলনটা যখন হয়েছিল তখন কিন্তু ঈদ এসেছিল, আপনার মনে আছে কিনা? জুলাইয়ের আন্দোলনে? হ্যাঁ, জুলাইয়ের ওই সময় হলো রোজার ঈদ না কোরবানি ঈদ? রোজার ঈদ সম্ভবত। তো সে হলো ওই সময় টুকটুক করে পুরো বাংলাদেশের সংগঠনটা গুছিয়েছিল, এবং বাকের ওয়ান অফ দ্য পিলার কিন্তু এই আন্দোলনের। বাকের যদিও তার ফেসটা ওইভাবে এখন উঠে নাই। বাকের হলে সাংগঠনিক ভিত্তিটা গুছিয়েছিল, আর নাহিদ হলো সামনের দিক থেকে দিয়েছিল। আর সায়েন্সের ছেলেদেরকে কানেক্ট করার জন্য আমরা সার্চিস হলো কানেক্টিভিটি হয়েছিল। আর হাসনাত হলো এদিকে কলা ভবনে যারা ছিল হলপাড়া। আসিফ ভাই কোনটা দেখতো? আসিফ হলো ছাত্র পরিষদে তখন ছিল। আমরা ওই অংশটাকে কানেক্ট করার জন্য হলো এইখানে চিন্তা ভাবনা করেছিলাম, একসাথে কানেক্টিভিটি হওয়ার জন্য। আমরা প্রত্যেকটা অংশে একসাথে কানেক্টিভিটি করি যাতে আন্দোলনটা ওই পর্যায়ে যায়। এবং পরবর্তীতে হলপাড়া যখন আন্দোলন হলো, পোলাপাইনের হলে অনেক মারামারি হলো। কেন কিভাবে করছি? ওইখানে পোলাপাইন হল থেকে বেরোতে চাচ্ছে, ছাত্রলীগ দিচ্ছে না। পরে আমরাও গেলাম, সেখানে বাকের গিয়েছিল আর কি। তো ওইখানে অনেক মারামারি হলো। পরবর্তীতে আমরা রাতে আবার প্ল্যান করলাম বুয়েটের ওইখানে গিয়ে, পরে ওইখানে আমাদের দৌড়ে নিয়ে দিল, আমরা ওইখান থেকে পালাই গেলাম। এগুলো অনেক বড় বড় হিস্ট্রি। পরবর্তীতে একটা সময় আসলো যখন এই শেখ হাসিনা বলছিল যে রাজাকার রাজাকার। তো মেয়েরা হলো হল ভেঙে চলে, তো আমাকে ফোন দিলে মেয়েরা তো হল থেকে সবাই বেরিয়ে চলে আসতেছে। আমি টিএসসিতে আসলাম, আমি মাহফুজ ওরা হলো দাঁড়াচ্ছিলাম। পরে দেখতেছিলাম যে সবাই আসতেছে হল ভেঙে। তো পরবর্তীতে মেয়েদেরকে রাতের বেলা পাঠিয়ে দিই যে কালকে বড় আন্দোলন হবে, আজকে তোমরা চলে যাও, বিকজ দ্যাট নাইট শিফটে মেয়েদের বাইরে রাখা যে কোনো একটা প্রবলেম হতে পারে, মেয়েদেরকে মাইরে দিতে পারে। তো পরবর্তীতে একটা সময় আমরা ক্যাম্পাস থেকে এই আন্দোলনটা আস্তে আস্তে ছাত্রলীগ নিজের স্থিমিত করে দেওয়ার প্রচেষ্টা শুরু করা হয়। এবং যেদিন কফিন মিছিলটা হয়েছিল ওই দিন হলো আমরা সবাই ক্যাম্পাসে ছিলাম, এবং হলের ভিতরে চলে যাই মারামারি করতে করতে। এবং প্রথমেই কিন্তু কফিনটা আমরা 4টা কফিন নিয়ে আসছিলাম, ওখানে জানাজা হলো। তো আমি হলো কফিন নিয়ে যাচ্ছি, একটু পরে দেখি আমার পিছনে কেউ নেই, আমি কফিন নিয়ে সামনে যাচ্ছি। তো কফিনে কিন্তু 4 জন ধরতে হয়। এখন আমি যে এইভাবে কফিনটা ধরছি, এখন আমার যদি পিছনে যে ধরে তখন কিন্তু কফিনটা হলে ব্যালেন্স থাকে। হুট করে দেখি আমার অনেক ভার লাগতেছে, দেখি যে আমার পিছনে কেউ নেই, আর সামনে তো পুলিশ হলে মারতে মারতে আসতেছে টিয়ারশেল। পরে এখন থেকে আমার পিছনে কেউ নেই, পিছনেও পুলিশ, এদিকেও পুলিশ, আমি কোন দিকে যাব? পরে ওইখানে এই ভাষা ইনস্টিটিউট যেটা, এটা হলো দেওয়াল টপকায় হলো আমি ভিতরে চলে গিয়েছিলাম। পরে হলের দিকে গেলাম, হলের দিকেও দেখি পুলিশ রাউন্ড গুলি করতে করতে গিয়েছিল। পরবর্তী আমরা ওই দিন হলো সবাই হাত তুলে একদম আত্মসমর্পণ করে হলো ক্যাম্পাস থেকে সবাই বের হলাম। আমরা পরে বলছিলাম যে আমরা এই ক্যাম্পাসে আবার ফেরত আসবো। ভাইয়া এই জায়গাটাতে আমি লাস্ট টাইম আসিফ ভাইকে জিজ্ঞাসা করতে ভুলে গেছি। একটা নেগলেক্টেড পার্ট থাকে যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা, এন্ড প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা কিন্তু অনেক বড় রোল প্লে করেছে। আমি ওটা আসতেছি। হ্যাঁ, তো আমরা বলছিলাম এই ক্যাম্পাসে আবার ফেরত আসবে। তখন কিন্তু আন্দোলনটা এই ক্যাম্পাসে, তখন মানে শুধু ওই ক্যাম্পাস না, শুধু সরকারি কয়েকটা ক্যাম্পাসেই ছিল আর কি। এটা কিন্তু এখানে দাবিতে কিন্তু আমরা স্টপ হয়ে গিয়েছিল। তো পরবর্তীতে পরের দিন হলো আমরা আবার ক্যাম্পাসে ঢুকতে চাইলাম, এবং এটা দোয়েল চত্বর দিয়ে। তো ক্যাম্পাস দিয়ে আমি ঢুকে যায় দেখি আমি মাহফুজ ছিলাম আর মুশফিকুর সালিন যে আমার মিডিয়া সম্পাদক ছিল। আমরা দেখতে দেখতে গেলাম তো অনেক ছাত্রলীগ। পরে ওইখানে যায় আমরা নাহিদ এবং আসিফ ওদেরকে খুঁজে বের করলাম। পরে একসাথে আবার প্ল্যান করে দোয়েল চত্বর পর্যন্ত আসছে, আমার আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছিল। পরে আমরা ক্যাম্পাসে ঢুকতে পারি না, পরে দেখি প্রাইভেটের সবাই নেমে আসছে। ওইটা হলো আন্দোলনের মোড়টা ঘুরিয়ে দিয়েছিল। এবং আমরা এটাতে আরো অনেকগুলো প্রবলেম হয়েছিল। আমরা যখন আন্দোলনটা টিএসসিতে নিয়ে আসার একদিন একটা মিছিল ছিল বড় শহীদ মিনার থেকে, টিএসসিতে আসতে চাইছিলাম, ওটা আমাদেরকে ছাত্রলীগ ঢুকতে দেয় নাই। ভিতরে অনেক কাজ কিছু হয়েছিল, আমি এখন নাম নেই না, কিন্তু ওই দিন ছাত্রলীগ হলো টিএসসিতে ছাদের উপর থেকে পিস্তল, তারপরে বাঁশ, ইট নিয়ে রেডি ছিল। সবাই আসলে সবার উপর ইট নিক্ষেপ করতে অনেক হতাহতের আশঙ্কা ছিল। এই জন্য আমরা স্ট্র্যাটেজিক্যালি ওইখানে অন্যদিক থেকে মিছিল ঘুরে নিয়ে গেছিলাম। পরে তো ক্যাম্পাসের বাইরে যারা প্রাইভেটের ওরা এমন নামছে, আমরাও আশ্চর্য হয়ে গেছি। পরে তো আবু সাঈদ থেকে শুরু করে সবকিছু পুরো আন্দোলন বারুদের মতন ছড়িয়ে পড়লো। একদিন আমি প্রেস ক্লাবে, আমি আবার তখন এবি পার্টিতে তথ্য গবেষণা সম্পাদক ছিলাম, কারণ বিএনপির বিভিন্ন কাজ যেগুলো আপনারা পেজে দেখতেন আওয়ামী লীগের বিরুদ্ধে, আমরা কম্বাইনলি তখন কাজ করতাম। তো একদিন আমাকে হুট করে, আমরা প্রেস ক্লাবের সামনে একটা প্রোগ্রাম ছিল, পরে ওই দিন সাকিব ভাই থেকে শুরু করে সবাই ছিল, আমাদেরকে টিয়ার শেল নিক্ষেপ করছে, মোটামুটি গুলিও নিক্ষেপ করছিল। পরে ওইখানে সবাই আমরা পিছপা হয়ে আসি, এবং ওই পাশে রিজবি ছিল। ওই সময় পুরো বাংলাদেশ আন্দোলন ওয়ান ক্যান্ড স্টপ, কোনো কিছুই করা যায় না।
পরে নাহিদ আমাকে একদিন ফোন দিল, ভাই আমি তো একটা জায়গায় লুকায় আছি, খুব বিপদে আছি। তো পরে আমি বললাম তুমি কোথায়? বললো আমি বেড়াই দে। তো বললাম আমি তো এটা চিনি না। বললো যে আপনি যে কোনো মূল্যে আমার কাছে আসেন। তো আমি ফোন ট্রেস করে এই লোকেশন ধরে যাচ্ছিলাম। তো আমি তো ওই দিন পল্টনে আন্দোলনের কারণে আমার জুতা হারিয়ে যায়। তো আমি খালি পায়ে ডিরেক্ট পল্টন থেকে এই রাস্তার অলিগলি পাস করে বেড়াইতে গিয়েছিলাম, এবং এই অলিগলিতে যতক্ষণ আসছি পুলিশের সাথে গোলাগুলি করতেছিল। একটু পরে যায় দেখি একটা বাচ্চা ছেলে লাশ শুয়ে আছে, এবং তার মা ভাবলো টাকা তুলতেছে। আমি বললাম যে কি হয়েছে? বললো যে ওকে রামপুরা ব্রিজে মেরে ফেলছে, ওকে কবর দিব, যেই টাকা নেই। ওই সময় কিন্তু অনেক ধরনের মানুষ ছিল যাদেরকে মেরে ফেলছে, এবং ফ্যামিলি অর্থ বিত্তশালী ছিল না, এবং অনেক লাশ পড়েছিল যাদের কবরস্থ করতে হয়েছে। তো অনেক গোলাগুলি ছিল, অনেক গোলাগুলির মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম আর আল্লাহ আল্লাহ করতেছিলাম। একটা গলি পাস করি, আরেকটা গলিতে দেখি মানুষের সাথে পুলিশের সাথে মারামারি হচ্ছে। পরে ওইটা আমি যখন বেড়াদের কাছাকাছি পুষলাম, তো আমাকে বললো যে এইটাতে যাওয়া যাবে না, কারণ ওইদিকে যেই রামপুরা যে থানা আছে এটা হলো জনগণ জ্বালায় দিছে, এখন পুলিশ খুবই অ্যাগ্রেসিভ, ওইদিকে যেতে পারবো না। আমি ওই পাস করে কিন্তু ডিআইটি প্রজেক্টে বাসের সাঁকু আছে, এটা দিয়ে যাওয়া যায়। তো পরে আমি ওইখানে গেলাম, দেখি সাঁকু জ্বালায় দিছে, কারণ সাঁকু জ্বালায় দিছে মানুষ যাতে পুলিশ ওই পাশে যায়, মানুষের উপর অ্যাটাক করতে না পারে। পরে আমি একটা বাস নিলাম, ওইটা সাঁকুর উপরে রাখলাম, এখানে মাঝখানে যেটা জ্বালায় দিছে ওইটা দিয়ে ওই পাশে গেলাম। তারপরে একজন ছেলের সাথে আমার দেখা হলো, বললাম এই জায়গা আমার যেতে হবে। সে আমার সেই 1-2 কিলো অলি গলি দিয়ে মাঠ দিয়ে পানি দিয়ে হাঁটায় নিয়ে বেড়াইতে নিয়ে উপস্থিত করছে। গিয়ে দেখি নাহিদের খুঁজে পেলাম একটা ছাদের উপরে চুপ করে বসে আছে, প্ল্যান করতেছে কি করবে। আমি বললাম কি হয়েছে? বললো ভাই সবাই তো লুকিয়ে গেছে, আমি লুকাবো না, কারণ আমার আন্দোলনটা চালাই দিতে হবে। তো আমি বললাম ঠিক আছে, কারণ আন্দোলন যেহেতু চালাইতে হবে, তো আমিও যেহেতু আচ্ছা ঠিক আছে, আমি তোকে ট্রাস্ট করি, ও যেহেতু বলছে আন্দোলন তাহলে আমাদের। ওই সময় আন্দোলন সবাই লুকায় গেছে, একটা অবস্থা। পরে বললো যে আমাদের পরামর্শ দিলে তোমরা মোবাইলগুলো অন্য জায়গায় রাখে আজকে রাত্রে এখানে ঘুমাইতে হবে, এক বাসায় আমাদেরকে আশ্রয় দিলে। আমরা বললাম না, আমরা মোবাইল আমাদের কাছেই রাখবো। তো ওই রাত্রে কাদের একটা স্টেটমেন্ট দেয়, এগুলো নিয়ে অনেক কথা হয়, সার্জিস হাসানের সাথে যোগাযোগ হয়, ওদের মনে ওই সময় ডিবি নাকি ডিজিএফআই ধরে নিয়ে গিয়েছিল, ওরা খুব কমপ্লেক্সিটিতে ছিল, এগুলো অনেক হিস্ট্রি। আপনি তো ইয়াতে যান না, ডিবি পুলিশ আপনি ধরে নিয়ে যেতে পারেন। ওইটাই বলতেছি যে তারপরে কি হয়েছিল। তো রাতের বেলা আমি আর নাহিদ ঘুমাইছি, নাহিদ বলতেছে ভাই রাতে মনে ধরে লেগে যাবে। আমি আল্লাহ ভরসা, ধরে নিলে সমস্যা নেই, একসাথে চলে যাবো। তো আমরা দুজনে একসাথে ঘুমাইছি। রাতের বেলা হলো এই আওয়াজ, নিচে 5-6 গাড়ির ডিবি, গোয়েন্দা পুলিশ সবকিছু উপস্থিত। তো আমরা 3 তলায় ঘুমিয়েছিলাম, বাসাটা 3 তলা ছিল। তো 3 তলা থেকে আমি আর নাহিদ হলো ছাদে চলে যাই। ছাদে যায় দেখি এত বড় বড় অস্ত্র, বিশাল অস্ত্র নিয়ে সবাই উপস্থিত। আমি বলি নাহিদ চল এখান থেকে লাভ দিই। বলেছে ভাই এখান থেকে লাভ দিলে তো হাত পা সব ভেঙে যাবে। আমি বলি একে ধরে নেওয়া আছে, হাত পা ভাঙে আন্দোলনটা চালাই নেওয়া যাবে। ও বলে ভাই আচ্ছা ঠিক আছে দেখতেছি। পরে একটা পর্যায়ে নাহিদ বলে ভাই ওরা তো খোঁজ পেয়ে আসছে, আমাকে তো নিবেই, এখন আপনি থাকেন, আমি সামনে যাই। তো ওরা তো উঠে খুঁজতেছিল নাহিদ কই নাহিদ কই নাহিদ কই। তো দরজাটা ছাদের এই জায়গায়, আর নাহিদ হলে এখানে গেছে। তো ওরা নাহিদকে বলে এই নাহিদকে পাইছি 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 পাইছি, এই সন্ত্রাসীকে পাইছি, এটা বলে ওরে ধৈর্য কোলো করে হলো ওরা নামানো শুরু করছে। আপনি কোথায়? দরজার এই পাশে, দরজার নাহিদকে পাইছে, হ্যাঁ। ওরা এত উল্লাস করা শুরু করছে যে ওদের নির্দিষ্ট টার্গেট পেয়ে গেছে, আমাকে আর দেখে নাই। আমি তো আল্লাহ আল্লাহ বলে চুপ করে দরজার ওইখানে বসে আছি। আমি সারা রাত ওইখানে বসেছিলাম, যে বাসায় থেকেছি ওই বাসায় দরজা ক্লিক করতেছি, ওরা আর দরজা খোলে না, ওরা আমার চিনেই না, আমার বলতেছে আপনি দ্রুত বের হন। আমি বলছি ভাই আমাকে একটু সময় দেন, আমি সকালবেলা বের হবো, আমি তো বের হয়ে কই যেতে পারবো না এখন। পুরো সকালবেলা বের হইলাম, বের হইয়া একটু সামনে গেলাম, আগে দেখি অনেকগুলো পুলিশ, আবার মনে হয় আমি বাঘের মুখে পড়লাম। তো পরবর্তীতে যখন সামনে গেলাম, তো যখন পুলিশ আসতেছিল আমি একটু কাঁচা বাজারে সবজি কেনা শুরু করলাম। তো দেখেছি পুলিশে দেখলো যে না এই ছেলে সবজি টবজি কিনতেছে। এখন সমস্যা হলো নাহিদের যখন গিয়েছিল, নাহিদের এই মোবাইলটা এটা রেখে গিয়েছিল আর কি। তো আমি তো মোবাইলটা আর আমার মোবাইল সবকিছু আমার কাছে, তো ওইটা হলো ট্রেস করা ছিল। তো আমি একটা হলো অটো ডাকলাম, অটো করে সামনে যাচ্ছি। তো যাওয়ার পরে দেখি আমার পিছনে 2-3টা বড় বড় গাড়ি আমার পিছনে আসতেছে। তো আমি বুঝছি যে আমাকে ট্রেস করা শুরু করছে। পর একটু সামনে যাওয়ার পরে ওইখানে একটা ব্রিজ পাইলাম, আমি হলো মোবাইলগুলো এবং আমার মোবাইল একসাথে হলো নলার মধ্যে নিক্ষেপ করে ফেলাই দিলাম। তো এদিকে একটা রাস্তা আছে, এদিকে আমি বলছি ভাই আপনি এদিকে যান। ওরা এদিকে যখন পাস করছি ওরা ওইদিকে চলে গেছে, আর মোবাইলটা তো আমি ওইদিকে ফেলাইছি, ওরা মনে করছে এদিকে ট্রেসটা গেছে। তো ওইদিকে গেলো, আমি এদিকে চোখ ফাঁকি দিয়ে চলে আসছি। পরে গাড়ি থেকে নাইমা তারপর হলো ডিএটি প্রজেক্টের ওই এদিকে যে একদম কাঁচা মানে ঘর বাড়ি যেগুলো একদম গ্রামের মতন, এদিক দিয়ে আমি হাঁটা শুরু করলাম। তো ওইখানে হলো আমার কাছে নাহিদের মানিব্যাগটাও ছিল, আর আমার নাম্বার আছে। ওইখানে গিয়ে আমি একজনকে ফোন দিলাম, এবি পার্টির মঞ্জু ভাইকে, যে ভাই আমাদের তো অবস্থা খারাপ, রাতে তো এরকম নাহিদকে তুলে নিয়ে গিয়েছে, এখন কি করা যায়। আমি সারাদিন সবার সাথে চেষ্টা করা শুরু করলাম, তো আমি পারলাম না। পরবর্তীতে আমার ফোন দিলাম, সেটাও দেখলাম অফ, নিশ্চয় তারা ফোন টোন পাইছে। পরে আমার আব্বুকে ফোন দিলাম, আব্বু থেকে নাম্বার কালেক্ট করলাম, আমার ছোট ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম। তখন আমার ওয়াইফ প্রেগনেন্ট, এবং আমি এই অবস্থায় গলির মুখে হলো ঘুরে বেড়াচ্ছি, তখন ওর 8 মাস চলতেছিল। তো পরবর্তীতে আমি অনেক হাঁটা চলাফেরা করে উত্তরা এক বাসায় আমি এই সিএনজি নিয়ে গিয়ে ওইখানে আশ্রয় নিই। আমার কাছে কোনো ভাড়া টাড়া কোনো কিছুই ছিল না। পরে ওইখান থেকে যোগাযোগ শুরু করে প্রথম আলোর আসিফ ভাইকে আমি পাঠাই যে নাহিদকে রাতের বেলা নিয়ে গিয়েছিল, আপনার এটা ফাইন্ড আউট করতে হবে নাহিদ কোথায় আছে। তো পরবর্তীতে নিউজ আসলো যে নাহিদকে গুম করা হয়েছে, সবগুলো পত্রিকা জানা শুরু করলো। তো আমার ওই দিনের একটা কাজে ছিল নাহিদকে খুঁজে বাইর করা, ওর গুম করছে যে। তো এর মধ্যে এটা খোঁজ হয়ে গেল, এটার অনেক কাহিনী কিভাবে আমরা খুঁজে বের করছি ওকে। পরে ওইখান থেকে আমি একটা লয়ারের সাথে যোগাযোগ করি, যে আলী নাসের, উনি এবি পার্টিতে ছিল, উনি এখন গাজীপুরে সংসদ সদস্য নির্বাচন করতেছে। তো উনি যোগাযোগ করে আমাকে ট্রেস করে খুঁজে পাই নাহিদ হলো ডিবিতে আছে। তো ওর ফ্যামিলির সাথে যোগাযোগ করি, ওর ওয়াইফের সাথে যোগাযোগ করি, সবাই মিলে পরবর্তীতে
খোঁজ পেলাম যে ডিবিতে আছে। পরে তো টিচার যারা ছিল ওর আব্বু আম্মু গেল, কেস হলো টিচাররা সবাই। গেল। পরে আবার ডিবি থেকে যখন মুক্তি পাইছে তখন হলো আরেক কাহিনী যে নাহিদ আমার হুট করে একদিন ফোন দিয়েছে যে, "ভাই আমি তো একটা হসপিটালে আছি।" আমি বলি, "কোথায় আছো?" তো আমি এমনি শুনছি যে মানে ঘুম থেকে তো উদ্ধার হয়েছে, এখন ডিবিতে আছে। তো ঘুম থেকে যখন ও মানে নাহিদ ভাইকে অত্যাচারটা কি ঘুমের সময় করছে? যে হ্যাঁ, অত্যাচারটা হলো ঘুমের সময় করছিল এবং ওকে কিন্তু একটা রাস্তার মানে হুট করে আমার একদিন ফোন দিছে যে কাহিনীটা বলতেছিলাম, ওরা কিন্তু ডিবি থেকে ছাড়ে নাই। ওকে। ঠিক আছে? তো পরবর্তীতে ওকে যে উদ্ধার করা হয়েছিল একটা জায়গা থেকে, যে জলসিঁড়ি এলাকা থেকে, হুট করে আমাকে একদিন ফোন দিছে, "ভাই আমি একটা হসপিটালে আছি।" আমি বলি, "কোথায় আছিস?" বলল যে, "আমি গণস্বাস্থ্যে আছি।" তো বললাম, "কি হয়েছে তোর?" তো আমি তোর ফোন-টোন কোনো কিছু ট্রেস করতে পারতেছিলাম না, গুম হয়ে আছে অথবা সবকিছু হয়ে আছে। তো হসপিটালে গেলাম। পরে বলল যে, "ভাই আমার তো একটা জায়গায় ফালায় ওরা চলে গেছে।" তো আমি কই, "কোথায়?" কয়, "জলসিঁড়ি এলাকায়।" পরবর্তীতে আমরা এটা ভিজিট করেছি কোন জায়গায় ফালাইছে। তো বলল, "তাও আমাকে মানে রেখেছিল একটা মানে বন্দি রুমে।" কিন্তু পরবর্তীতে খোঁজ হয়েছে ডিবিতে আছে। ১ম এ তো গুম করে ফেলেছে। তো আমি এটাতে অনেক এফোর্ট দিয়েছিলাম যাতে এট লিস্ট ঘুম থেকে ফিরে আসে। তো পরবর্তীতে আমি হসপিটালে গেলাম। হসপিটালে পরবর্তীতে এবং ওই সময় কিন্তু আর্মির কারফিউ জারি ছিল। হুম। তো আমি একটা আমার যে হসপিটালের সার্টিফিকেট এটা নিয়ে আমি তখন ঘুরতাম এবং আমি অনেক গুলির মুখ দিয়ে চুপচাপ করে মানে যেকোনো জায়গায় কিন্তু পাইলে তখন গুলি করে, অনেক প্রবলেম। সেগুলোর মধ্যে দিয়ে পাস করে হসপিটালে গিয়েছি। তো হসপিটালে যাওয়ার পরে দেখি অনেক সাংবাদিকরা জানালাম, তারা আসলো। তো ওই সময় হলো শহীদুল আলম ভাই এবং ছিল, উনি ছবিটা তুলছিল এবং বিবিসির একজন ভাই আসছিল, উনি ছবিটা তুলে ইন্টারন্যাশনাল মিডিয়া এবং পুরো বাংলাদেশে প্রচার করে। তো এটা ওই গণস্বাস্থ্য হসপিটালের এবং গুম করা অবস্থায় থাকে যে মারছে কালো দাগগুলা, এই অবস্থা বলতেছিল, "ভাই আমার কি মারা মারছে দেখেন।" তো আমি সার্বক্ষণিক ওই সময়টাতে ছিলাম এরই। আমার কাছে মনে হয়েছে ছেলেটা বাংলাদেশের জন্য রাজনীতি করতেছে এবং ট্রাস্টেড মানে আমরা সাপোর্ট দেওয়া প্রয়োজন। পরে আমি হসপিটালে ছিলাম, হসপিটালে গোয়েন্দা আসে, আমরা এক রুম থেকে অন্য রুমে পালাই, অন্য রুম থেকে এই রুমে পালাই। এর মধ্যে ওই যে আমার একটা ছবি এভাবে আমি হাত দিয়ে হুম, দেখাচ্ছি, হুম, হুম। নাহিদকে ধরে নিয়ে যাচ্ছি। এটা হলো পরে ডিজিএফআই বলল যে তোমাদের একটা স্টেটমেন্ট দিতে হবে। তো আমরা বললাম কোথায়? বলল রিপোর্টার্স ইউনিটে। তো রিপোর্টার্স ইউনিটে একদিন আমি আর নাহিদকে নিয়ে যাচ্ছিলাম। পরে ডিজিএফআই বলল ওদের গাড়িতে উঠতে হবে। নাহিদ বলতেছে, "ভাই উঠবো না।" আমি বললাম, "না উঠা, আল্লাহ ভরসা। জীবন যেদিকে গেছে এখন তো আর কিছু করার নাই।" তো ওরা আমাদের এই রিপোর্টার্স ইউনিটে নিয়ে গেছে। তো গাড়ি থেকে নামছি। তো নামার পরে আমি মনে করছি ঠিক আছে আমি অন্যদিকে চলে যাবো। ওই ছবিটাই কিন্তু এটা। ডিজিএফআই দেখি সামনে, বলে, "না ওই তোমাদের লক্ষ্য হলো ওদিকে, ওদিকে যাবে।" তো হুম। রিপোর্টার্স ইউনিটে গেছে যে ঠিক আছে তোমরা আন্দোলন স্টপ করে দিছো এটা বলতে হবে। তো রিপোর্টার্স ইউনিটিতে যাই আমরা আবার স্ক্রিপ্ট রেডি করে নিয়ে গেছি। নাহিদ স্ক্রিপ্ট নিয়ে উল্টাপাল্টা আরো অনেক বলছে। উল্টাপাল্টা বলতে, বলতে যে আমরা শেখ হাসিনাকে চাই না। আরো বোল্ড হয়েছে ওইদিন। তো ডিজিএফআই বের হওয়ার পরে জিজ্ঞেস করতেছে, "তোমরা কি ঠিকঠাক বলছো?" আমি বলি, "হ্যাঁ, একদম ঠিকঠাক বলছি।" তো হসপিটালে আসার পরে ডিজিএফআই এই ফোন, এই কর্নেল সারোয়ার, "যেই তোমরা কি বলছো?" আমার কাছে যে ফোন আসতেছে, আমরা বলছি, "একটু মিডিয়া দেখেন।" বলছে, "এই আমার তো চাকরি নট।" এটা কত তোমরা কি তারিখে ভাই? বলছেন? এটা রিপোর্টার্স ইউনিটি প্রোগ্রাম কয় তারিখে হয়েছে আমার তো মনে নাই তারিখটা। এবং পরবর্তীতে তো আন্দোলন এইভাবে আমরা চালিয়ে আপনার গিয়েছিলাম। সবচেয়ে ডার্কেস্ট ডে কোনটা ছিল আপনার লাইফের? ডার্কেস্ট যেদিন নাহিদকে গুম করা হয়েছে ওদিন আমার খুবই হ্যাঁ, এবং তাকে খুঁজে বের করাটা মানে গুম থেকে হ্যাঁ, হ্যাঁ। একটা মানুষকে গুম করলে আমি তো মনে করছি গুম করছে মানে শেষ। আমার ফার্স্ট ওই দিন কাজ ছিল নাহিদকে গুম থেকে উদ্ধার করা। কারণ যদি মেরে ফেলে তাহলে তো আমি খুঁজে পাবো না। আমার যত সোর্স ছিল বিবিসি, হুম, আল হুম, জাজিরা, হুম, হুম। ইন্টারন্যাশনাল যত জায়গা ছিল সব সাথে আমি কানেকশন লাগিয়েছিলাম। একটা পর্যায়ে আমরা ট্রেস আউট করতে পেরেছিলাম। ৫ তো আমি তারিখের ওই সাধারণত এগুলো কখনো কারো হুম। সামনে বলি না। কারণ কি আমার সামনে আমি করে যাচ্ছি। মানে আমার জায়গাটা হলো রাজনৈতিক জায়গা। আমার বলার জায়গা বেশি না, আমার কাজের জায়গাটা অনেক বেশি। ৫ তারিখের আ এক তো হচ্ছে আপনার ৩ তারিখে হচ্ছে এক দফা দিলেন। তারপরে আমি হ্যাঁ, ও নাহিদ এবং মাহফুজ পরবর্তীতে আমরা একটা বাসায় বসি। হুম। এটা ছিল আমাদের আসাদের বাসা। আসাদুজ্জামান ও ইকোনমিক্স ডিপার্টমেন্টে ছিল। আচ্ছা। তো আমাদের ওই দিনের অনেক স্মৃতি আছে। আমরা বসে কিভাবে আন্দোলনটা চালাবো এগুলো সব প্রস্তুত হুম, করি। হুম। তো আমরা ওই বাসা থেকে, ওরা ওই বাসায় থাকে, আমরা হলো এটা আ অন্য বাসায় চলে যাই। তো ৩ তারিখে আমাদের হলো এরকম শহীদ মিনারে সমাবেশ আছে। পুরো বাংলাদেশের মানুষ নেমে গেছে। তো আমরা সিএনজিতে করে গেলাম। আমি, নাহিদ এবং মাহফুজ। তো গিয়ে একটু দেখি যে হলো রুমিন ফারহানা, আসিফ নজরুল এরা দাঁড়ায় আছে। তো আমি বুঝলাম যে এখানে বিপদ, চলো আমরা অন্যদিকে চলে যাই। এরা হলো আন্দোলন নষ্ট করতে আসছে। তো ডু পরবর্তী ইউ ফিল দ্যাট যে রুমিন ফারহান, আসিফ নজরুলের আন্দোলন নষ্ট করতে আসছিল? এগুলা এখন স্যার তো উপদেষ্টা কি বলবো? আমি তো এইজন্য স্যারের বিরুদ্ধে একটু ভোকাল ছিলাম। স্যার অনেক আমাদের সাথে ছিল এবং সিনিয়র অনেক পার্সন আছে, যে হুম। পার্সন অনেকগুলাকে আমরা এভয়েড করে চলতাম। কারণ আ বিএনপি তো তখন আন্দোলনে আসে নাই। না। এবং স্যাররাও ওইভাবে আন্দোলনে ডিরেক্টলি সবাই হুম। ইনভলভ হয় নাই। তো এটা তো সবার মধ্যেই যে ওইখানে অনেক বাম সংগঠনের নেতারাও ছিল। তো আন্দোলন হলো হাইজ্যাক করে ফেলে। আমাদের একটা ভয় ছিল। এগুলো আরেকদিন বলবো। আমরা কি বলবো না। এখন অনেকে উপদেষ্টা ওকে, অনেক, হ্যাঁ। আমি যদি মুখ খুলি বাংলাদেশের অনেকের চাকরি নট আউট হয়ে যাবে। আমি ওগুলো বলতে চাই এটা না। একদম টাইটেলে আমার যাবে। হিস্ট্রি আ কারণ প্রত্যেকটা উপদেষ্টার সাথে হুম। আমার অনেকগুলা হিস্ট্রি রয়েছে যেগুলা মানে শুভকামনায় আরকি। হ্যাঁ, সবাই শুভকামনা, আশা করি তারা সবাই ভালো হয়ে যাবে। হ্যাঁ ভাইয়া তো ৩ তো তারিখ। ৩ তারিখে গেলাম, যায়া দেখি তো পুরা মাঠের অবস্থা ভিন্ন হুম, চিত্র। হুম। পরে দেখলাম যে, পরে বললাম আমরা ঠিক আছে অন্য জায়গায়। তো আমাদের ওদিকে ছাত্র নাগরিক হুম, সমাবেশ ছিল। ছাত্রটা হলো মানে কনভে করেছিল নাহিদ আর নাগরিকটা হলো মাহফুজ। তো ওইখানে হলো আমি আর দেখবেন একটা ভিডিওতে আছে মাহফুজ আর হুম, 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 আমি হুম। হলো গাইড করতেছিলাম বেসিক্যালি। মাহফুজ হলো থিওরিটিক্যাল জায়গাটা দেখে, এখন পলিটিক্সের জায়গাটা দেখে। আমি স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা দেখতাম ওই সময়তে পলিটিক্সে। তো এখন একটা পর্যায়ে দেখলাম সবাই দেখি এক আঙ্গুল তুলতেছে এবং এর আগে কিন্তু ৯ থেকে ১ হয়ে হুম, গিয়েছিল। পরে বললাম, "নাহিদ এটা নিস্তার নাই। আমাদের এক দফা দাবি ঘোষণা করে দিতে হবে।" তো ওই দাবিটা হলো মাহফুজেরই বানানো। হুম, নাহিদ এটা একটা ঘোষণা করে এবং মাহফুজ হলো ইন্টেলেকচুয়ালি খুবই শার্প এবং বাংলাদেশের পলিটিক্যাল জন্য খুবই অ্যাসেট। সামহাও মানুষ কিভাবে দেখে আমি জানি না এবং সে হলো বাংলাদেশে তাকে সিকিউরিটি দেওয়া প্রয়োজন
এবং তার হাত ধরেই বাংলাদেশে একটা নতুন পরিবর্তন আসবে। এটা অনেকের খারাপ লাগতে পারে, বাম সংগঠন তাকে একভাবে দেখে, যার জামাত যেমন ইসলাম ভিউ একভাবে আর দেখে, কি। কিন্তু মাহফুজ ইজ এ পলিটিক্যাল অ্যাসেট ফর বাংলাদেশ। তো পরবর্তীতে অর্ধেক ছিল ছাত্র সমাবেশ, পর অর্ধেক নাগরিক সমাবেশ। তো আমরা সমাবেশ করে পরে গেলাম, পরে বাসায় এসে গল্প করলাম যে আমাদের পরবর্তী দিনের কর্মসূচি কি। তো পরবর্তী দিন আমরা শাহবাগে গেলাম দুপুরবেলায়। যাওয়ার পরে আমি আর নাহিদ একটা রুমে বসলাম, ওই যে ট্রাফিক বক্সটা ওইটাতে বসলাম। এখন আন্দোলন তো পুরো, পর বিকালবেলা বললো যে আমরা হলো বঙ্গভবনে যাওয়া শুরু করবো, একজন আয়সা বললো যে গণভবনে যাওয়া শুরু করবো। তো আমি বললাম হিসাব করে দেখেন তো ফোর্স কত। তো বললো যে ফোর্স তো এখানে অনেক, অর্থাৎ আর্মি, বিডিআর সবকিছু। আমি বললাম আমরা কয়জন? বললো সবাই বললো সর্বসাকুল্যে 30,000 জন আছে। একজন আসে বলে না 50,000 জন আছে। আমি বলছি আজকে যাওয়া যাবে না, আজকে লোকজন কম। তো পরবর্তীতে একটু পরে হলো কারফিউ জারি করলো আর্মি। তো আমরা বললাম তো আমাদের কি করা যায়। পরে ওইখানে আমরা আন্দোলন মানে ডিরেকশন দেওয়ার আগে একজন আয়সা হলো আন্দোলনের ডিরেকশন দিয়ে দিয়েছিল, একটু বেশি বুঝতো এবি জুবাইর, আন্দোলনের একটা ডিরেকশন দিয়ে দিয়েছে। তো ওই দিন হলো দুইটা সমস্যা ছিল, একটা হলো আমরা কি শাহবাগে থাকবো নাকি চলে যাবো। যদি শাহবাগে থাকি তাহলে তো আমাদের উপরে মেসাকার, আর্মি কারফিউ জারি করে দিচ্ছে। আর যদি ক্যাম্পাসে থাকি ক্যাম্পাসে মেসাকার চালাবে। আবার হলো পরের দিন যদি আমরা উঠে যাই তাহলে পরের দিন আবার সবাই আসবে কিনা, আবার কারফিউর মধ্যে পরের দিন সবাই আসবে না, এটা একটা প্রবলেম। তো পরে হলো আমরা সন্ধ্যার দিকে ঠিক আছে এবি জুবাইর যেহেতু ঘোষণা করে দিচ্ছে, এখন ডিসপার্স হয়ে গিয়েছে এর মধ্যে। তো আমাদের আন্দোলনটা 6 তারিখে হলো লং মার্চ টু ঢাকা দেওয়ার কথা ছিল। পরে সবাই আবার কথা হয়, ঠিক আছে এটা আর বেশি সময় দেরি করে লাভ নেই। ওই দিন রাত্রে হলো মার্চ টু ঢাকা আসিফ ঘোষণা করে দেয়। আমি আর আবার ওই সন্ধ্যার সময় আমি এই নাহিদা সরওয়ার নিবা আর হলো নাহিদ এই পুলিশ বক্স থেকে বেরোয় একটু সামনে গেছি, একটু বেরোয় সামনে দেখে ওইদিকে পুলিশ গুলি করতে আসতেছে, আমাদের পিছন থেকে গুলি করতে আসতেছে। পরে আমরা এখন কি করবো, পরে আমরা সরারদি উদ্যানে আশ্রয় গ্রহণ করি। পরে হলো অনেকের জন্য ঢাকা শহরে ফোন দিই যে একটু বাসায় জায়গা হবে, পুরো ঢাকাতে কেউ আমাদের জায়গা দেয় নাই। এটা হলো পরে ওই দিন হলো পরে একজন স্যার ছিল রুশাদ ফরিদি স্যার, উনি গাড়ি দিয়ে আমাদের পিক করে নিয়ে যায় এবং ওনার বাসায় ওই দিন আমরা রাতে থাকি। ওই দিন তো আইসা এখন কেউ আমাদের বলতেছে যে গভর্নমেন্ট তো আউট হয়ে যাবে, এটা বিকল্প একটা ছায়া সরকার করতে হবে, কেউ বলে বিপ্লবী সরকার করতে হবে। ওই দিক থেকে অনেক জায়গা থেকে ফোন আসতেছিল যে তোমরা এখনো সুযোগ আছে যে শেখ হাসিনা তাহলে কি করা যায় শেখ হাসিনা। তো আমরা কেউ শুনতেছিলাম যে শেখ হাসিনা পালায়া যাবে, কেউ বলছে সারেন্ডার করা শুরু করেছে। আবার ওদিক থেকে কেউ মেসেজ দিচ্ছিল ঠিক আছে তোমরা আমাদের আত্মসমর্পণের সুযোগ দাও। আর্মি এক ধরনের কথা বলতেছিল, ইন্ডিয়ান থেকে এক ধরনের কথা আসতেছিল, পুরো ওয়ার্ল্ড থেকে আমাদের কাছে মেসেজগুলো আসা শুরু করতেছিল। রাতের বেলা আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারতেছিলাম না। রাতের বেলা আমরা বলছিলাম এটা কি শ্যাডো গভর্নমেন্ট হবে। তো এর আগের দিন তো মাহফুজ আর ওই আমরা যে বাসাটাতে ছিলাম ওরা এক বাসায় থেকে যায়। তো পরের দিনের কথা ছিল যে সকালবেলায় আমাদের যে নাগরিক কমিটিটা অনেক পরে ঘোষণা করা হয়েছিল, এটা ওই সময় ঘোষণা করবো। অর্থাৎ যারা স্টুডেন্ট ফোর্সটা সামনে আছে এদের কিন্তু পিছন থেকে যারা নাগরিক অংশ আছে তাদেরকে কিন্তু কানেক্টিভিটি তৈরি করতে হবে। যদি সরকার গঠন হয় বা আন্দোলনটা যদি আমাদের 6 মাস চালিয়ে নিতে হয়, তাদের ফাইন্যান্সের একটা ব্যবস্থা আছে, লজিক্যাল একটা সাপোর্ট, সব কিছু ব্যবস্থা আছে। এবং পরবর্তীতে আমরা ওইখানে রাতে বাসায় থাকি। তো আমরা একটু বিরক্ত হয়ে যায়, রাতে হলো অনেক বাম সংগঠনের নেতাকর্মীরা বাসায় এসে উপস্থিত হওয়া বলে ছায়া সরকার। আমরা বললাম ভাই আমাদের একটু নিস্তার দেন, দেখি আগে আন্দোলনটা কোন দিকে যায়। পরে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে রাতে একটু 2 ঘন্টা ঘুমাই। এখন সকালবেলা হলো এই পরিস্থিতি। পরে সকালবেলা নাহিদ একটা ভিডিও করে যে আমাদের নাহিদ মানে চিল্লাফাল্লা করতেছে আমি বের হবো, কারণ সকালবেলা কিন্তু শহীদ মিনারে কাউকে আসতে দিচ্ছিল না এবং ওখানে ফায়ারিং হচ্ছিল। তো আমরা স্যারকে পাঠাইছি বাইরে কি অবস্থা। স্যার বাইরে গিয়ে সব জায়গায় কারফিউ চলতেছে, আর্মি কোথাও জায়গা দিচ্ছিল না। উনি ঢাকা ইউনিভার্সিটির এরা জরুরি প্রোগ্রাম ডেকেছে, স্যার ওইখানে প্রোগ্রামে গেছে, দেশের পরিস্থিতি খারাপ। তো আমাদের আর্মি থেকে কয়েকজন ভাই ফোন দিল যে এখানে শেখ হাসিনা বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, সেনাবাহিনী প্রধান হলে ভাষণ দিবে। তো আমরা বললাম দেশে কি কু হওয়া শুরু করছে নাকি। তো পরবর্তীতে আমরা একটা ভিডিও করলাম, এখানে নাহিদ ঘোষণা দিল যে আমি যদি মরেও যাও আপনারা সংগ্রামটা চালিয়ে যাবেন, কারণ ওই সময় আমরা বের হলে যে আমাদের মেরে ফেলবে এটা আশঙ্কা ছিল। পরে একটু পরে পরিস্থিতি ঠান্ডা হলো, এর মধ্যে ওই ভিডিওটা আমরা আল জাজিরা সব জায়গায় পাঠিয়ে দিই। পরে আমরা বের হওয়ার পরে শাহবাগে আসলাম। আসার পরে আমরা তো চিন্তা করছিলাম শাহবাগে এসে বিপ্লবী সরকার ঘোষণা দিবে। এখন ওই মাহফুজ যে বাসা ছিল ওরা সকালবেলা রওনা দিছে। রওনা দেওয়ার পরে হলো ওদের পুলিশ হলো অস্ত্র ঠেকাইছে পেটের মধ্যে যে তোদের গুলি করে মেরে ফেলবো, বাসায় যা। ওরাও আসতে পারে নাই। তো এর মধ্যে তো লোকারণ্য সব হয়ে যায়। তো আমরা ওইখানে এসে নাহিদকে আমি বললাম নাহিদ তুমি এখানে থাকো, আমি সবকিছু প্রিপারেশন নিয়ে আসতেছি, আমরা একটা বিপ্লবী সরকার ঘোষণা দেবো। তো বিপ্লবী ঘোষণা দেওয়ার জন্য তো একটা প্রোক্লেমেশন প্রয়োজন, পেপারটা রেডি করতে হয়। তো বললো যে ভাই আমি কই দাঁড়াবো, একটা ভ্যানের উপরে হলে আমি দাঁড় করিয়ে দিয়ে গেছিলাম, তুমি জনতার মধ্যে থাকো শাহবাগে, আমি এটা প্রস্তুত করে। পরে আমি ক্যাম্পাসে গেলাম, সব টিচার যারা ছিল অনেকে নিয়ে বসলাম যে আমি প্রস্তুত করেছি সবাইকে নিয়ে। তো আমরা এটা আইসা ঘোষণা দেবো, আইসা দেখি নাহিদ আসিফ নাই। তো কোথায় তোরা? বললো যে ভাই আমাদের তো মানুষ হলে কোলে করে গণভবন না সংসদ ভবনের সামনে নিয়ে আসছে। আমি বললাম তোরা তুই বলে গুছানোর জন্য, তো ওইখানে এই মাহফুজ আসতে লেট হয়েছে, মাহফুজ যদি আগে আসতো তাহলে এটা ভালো হতো। তো পরবর্তীতে বললাম তোরা এখন কই আছিস, বলে এফপির অফিসে। তো আমরা আবার কারণ বাজার হলো, আমার পায়ে জুতা নাই, দৌড়ে ওইখানে গেলাম। ওইখান থেকে বলতেছে চ্যানেল 24 আছে। পরে চ্যানেল 24 পরবর্তীতে সেখানে তো আমরা ঘোষণা দিলাম, আর্মি বললো যে আর্মি ক্ষমতা নাই কেন। পরে শুনলাম যে সব রাজনৈতিক দলকে ডাকছে তারা। আমরাও ঘোষণা দিলাম সবকিছু যে না আমরা হলো কোনো কু মানি না, কোনো আর্মি গভর্নমেন্ট মানি না, এবং এখানে জনতার একটি সরকার হবে। তো আর্মি কি মানে কু করতে চেয়েছিল? আর্মি কু করে আমরা পরবর্তীতে খোঁজ পেয়েছি, পরিস্থিতি ছিল না রাজনৈতিক দলকে ডাকলে, কারণ যে ইকোনমিক যে বাংলাদেশের অবস্থা এটা হলো তাদের আর্মি নিবে না এই দায়িত্ব। তবে করার সম্ভাবনা ছিল, কিন্তু ওইখানে ফিল্ডটা আমাদের হাতে ছিল, তো এই জন্য আমরা যেদিকে ডিরেকশন দিয়েছিলাম ওইদিকে গিয়েছিল। পরবর্তীতে ওইখানে কিন্তু চ্যানেল 24 হয়েছিল এবং ওইখানে আমাদের তারেক জিয়ার সাথে একটা মিটিং হয়েছিল। আমরা তো বিএনপির সাথে প্রথমেই কনভে করার চেষ্টা করেছিলাম যাতে একটি নতুন বাংলাদেশ গঠন করতে পারি, কিন্তু
ওই দিন মিটিংয়ে জাইমা ছিল। জাইমা এসে বলে, হ্যালো ভাই, আপনারা কেমন আছেন? তো আমরা চিন্তা করছিলাম তারেক জিয়া ভালো হয়ে গেছে, একটা নতুন বাংলাদেশ হবে। এখন দেখতেছি তো এর কোনো পরিবর্তন হয়নি। মানে আপনার 5 তারিখের তারেক জিয়া আর এখনকার তারেক জিয়া কি ডিফারেন্ট? হুম। হ্যাঁ, অনেক ডিফারেন্ট। আমার মাঝখানে একটা মিটিং ছিল। তো মিটিংয়ে আমি বললাম সরকার গঠনের তো ওয়াই আছে। অর্থাৎ সরকার তো পার্লামেন্টারি নাই। তাহলে সরকার গঠনটা হবে কিভাবে? তো আমি একটা তরিকা বের করছিলাম একজন থেকে, যে রেফাত ভাই, যিনি প্রধান বিচারপতি, উনাকে আচ্ছা। নিয়োগ দেওয়াটা। হুম। তো রেফাত ভাইয়ের নামটা আমি বড় ভাই থেকে কালেক্ট করি এবং সেখান থেকে রেফার করি। পরে বিএনপির এত আপত্তি জানাই নাই। তো যখন বিচারপতি গেল, সেখানে পরবর্তীতে রুলস রেগুলেশন দিয়ে একটা আসলো। এবং রেফাত ভাই খুব ভালো মানুষ ছিল। বিএনপি এবং জামাত সবাই তাকে অ্যাকসেপ্ট করে না। এদিকে আমাদের আর্মি প্রেশার দিচ্ছিল দ্রুত গভর্নমেন্ট গঠনের জন্য। কি যে সময় চলতেছিল নাসির ভাই, মানে আপনারা তো লিডার আছেন, আমরা তো সারা রাত ধরে শুধু এটা শুনতেছি যে ভাই, বোমা আমরা কিসে ঢুকতেছে। ছিলাম? আমি 12 দিন হ্যাঁ। একটানা ঘুমাই নাই। আমাদের উপরে ড্রোন চলতেছিল, যে হুম। কোনো সময় অ্যাটাক করবে। এক বাসা থেকে আরেক বাসা পালাচ্ছিলাম। মানে লিটারালি এক বাসা 2 ঘন্টার বেশি সময় থাকতে পারি নাই। আমরা যে কিসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। আমি তখন ওইখানে প্রস্তাবনাটা দিয়েছিলাম। তখন তারেক জিয়া বলল যে, এটা তুমি কই পেলে? আমি বললাম, বাংলাদেশে অনেক বিজ্ঞজন আছে, তারা এটা দিতে পারবে। মানে আমি মিটিংয়ে ঘুমাচ্ছিলাম। পরে উনি বললো, ঘুমাই কেন? আমি বললাম, ভাই আমার বোরিং লাগতেছে কথাবার্তা, আপনারা কাজ করেন, আমি কাজ করি। আমি তো দেখা যাচ্ছে সরকার গঠনের প্রক্রিয়া আমরা আগাচ্ছিলাম। হুম। তো আমরা ওনাকে প্রপোজাল দিয়েছিলাম যে একটা ন্যাশনাল ইউনিটি, অর্থাৎ একটা জাতীয় সরকার। সবাইকে নিয়ে ইনক্লুসিভ একটা গভর্নমেন্ট করার জন্য। সেটা তো উনি রাজি হয় নাই। তো একদিন সকালে উনি ওই সমকালে এখন চাকরি করে এহসান মাহমুদকে দিয়ে আমার কাছে 5টা প্রপোজাল পাঠাইছিল, র্যাব বুলিপ্তি করা অথবা কোনো কিছু। আমার দেখে মনে হয়েছে এগুলো মানে ইনকমপ্লিট থিং। তো আমার এগুলো পছন্দ না। এগুলো অনেক হিস্ট্রি, অনেক আমরা চলেন আমরা একটু নির্বাচনে আসি। তবে একটা জিনিস একটু শুনে রাখি, কারণ হচ্ছে যে অনেকদিন থেকে আপনারা বলেন যে আপনাদের পরিকল্পনা ছিল যে শেখ হাসিনাকে বিতাড়িত করা। হুম। এত সংগ্রাম, এত কষ্ট, এত থ্রেট সবকিছু পার হয়ে যখন ফাইনালি শেখ হাসিনা পালালো, আপনাদের আন্দোলন সফল হলো। আপনাদের না, পুরো বাংলাদেশের আন্দোলন, এটা সবার আন্দোলন। হাউ দ্য ফিলিংস? আমরা তো আসলে শেখ হাসিনাকে, মানে প্রথমে হলো সিস্টেমটা পরিবর্তন। সিস্টেমের আগে বসে আছে শেখ হাসিনা। তো এই সিস্টেমটা পরিবর্তন দুইটা হয়, তো ভোটের মাধ্যমে অথবা রেভলিউশনের মাধ্যমে। আমরা তো রেভলিউশন ফুল কমপ্লিট করতে পারি না। রেভলিউশন ফুল কমপ্লিট করলে হলে সিস্টেমটা চলে যাবে। উই স্টিল ওয়েটিং টু কমপ্লিট ইট। তো শেখ হাসিনার পরে আমরা চেয়েছিলাম একটা ফেসিবাদী ব্যবস্থা বিলোপ হবে। আমরা অনেক উপদেষ্টাদের উপর আশান্বিত ছিলাম, তারাও আমাদেরকে অনেক হতাশ করেছে, রাজনৈতিক দলগুলো হতাশ করেছে। ইনশাল্লাহ আমরা একটা সময় এটা কমপ্লিট করব। শেখ হাসিনা চলে গিয়েছে, সিস্টেমের তো কোনো পরিবর্তন হয়নি। এখন এই ইলেকশনের মাধ্যমে যদি সংস্কারের কমিশনের মধ্যে দিয়ে যেগুলো পাস হয়েছে, এটা কিছু পরিবর্তন হবে। তারপরও যতটুকু পারি ততটুকু হইলো। এবং সেটা তো নাকি বিএনপি না বলতেছে। আমরা আসলে এই জন্য আমাদের আসলে জামাতের সাথে জোটটা করতে হয়েছে, জামাত সংস্কার পক্ষে।